যারা নাদিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি কি দেখে উদয়কে বিয়ে করলে? নাদিয়া জারার দিকে তাকায়। একে বিয়ে করে শুধু শুধু নিজের জীবনটা কেন নষ্ট করেছো? আমার জীবন নিয়ে আপনাকে চিন্তা করে চুল পাকাতে হবে না। আমার জীবন নষ্ট হয়েছে নাকি আগের থেকে ভালো হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। ওর সাথে থাকলে তুমি জীবনেও সুখী হবে না। ওনার সাথে থাকার পর আমি আমার জীবনের সব থেকে সুন্দর সুখী দিন কাটিয়েছি। উদয় জীবনে তোমাকে শারীরিক সুখ দিতে পারবে না। নাদিয়া অবাক হয়ে তাকায়। এটা কেমন কথা? উদয় প্রহর দুজনই রেগে তাকায় জারার দিকে। ওদের রেগে তাকাতে দেখে যারা মনে মনে পৈশাচিক আনন্দ পায়। ওকে এতক্ষণ ধরে অপমান করতে পেরেছে। উদয়কে দেখে এসেছিল কাটা খায়ে নুনের ছিটে দিতে, কিন্তু উল্টো নিজে অপমানিত হচ্ছিল এতক্ষণ ধরে। লাস্টবার যখন উদয়ের সাথে দেখা হয়েছিল, কথা বলতে গেলে সকলের সামনে ওকে ইগনোর করে চলে গিয়েছিল। কতগুলো মানুষের সামনে অপমানিত হয়েছিল সেদিনেরই প্রতিশোধ নিতে এসেছে আজ। যারা আপনারা দুজন যান এখান থেকে। তাতে দাঁত চেপে কথাগুলো বলে প্রহর। নির্লজ্জ যারা বলে, কেন এটা কি তোমার বাবার বাড়ি নাকি যে তোমার কথা শুনে আমাকে চলে যেতে হবে? প্রহর নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। এটা হসপিটাল না হলে খবর ছিল এই দুজনের। হসপিটাল বলে কোনো সিন ক্রিয়েট করছে না। যারা আবারও নাদিয়ার দিকে তাকায়। তুমি শুধু শুধু নিজের জীবনটা কেন নষ্ট করছো এই পঙ্গু ছেলেটাকে বিয়ে করে? সামনে তো তোমার একটা ব্রাইট ফিউচার ছিল। একে বিয়ে করে কেন নিজের ফিউচারটা অন্ধকারে নিলে? নাদিয়া যারার দিক থেকে চোখ সরে উদয়ের দিকে তাকায়। রাগে উদয়ের ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করেছে। উদয়ের রাগ সম্পর্কে অবগত নাদিয়া। সেই বিয়ের দ্বিতীয় দিন থেকেই দেখে আসছে রাগী উদয়কে। বাবা মা পর্যন্ত রাগের শিকার হয়েছে, সেখানে এই মেয়ে এত কথা শোনার পরেও কিভাবে রাগ কন্ট্রোল করে বসে আছে? নাদিয়া বসা থেকে উঠে দাঁড়ায়, মুচকি হেসে বলে, নিজের জীবন নষ্ট করলেও অন্যের জীবন নষ্ট করিনি আমি। নিজের ব্রাইট ফিউচার অন্ধকারে নিলেও নিজের ব্রাইট ফিউচারের জন্য অন্যর ব্রাইট ফিউচার অন্ধকারে ঠেলে দেইনি। আমি এক পঙ্গু ছেলেকে বিয়ে করলেও আমার জন্য কোনো ছেলে স্ট্রোক করে পঙ্গু হয়ে দিনের পর দিন বিছানায় পড়ে থাকেনি। নাদিয়ার কথা শুনে যারা চোখ মুখ ভোতা হয়ে যায়। প্রহর মনে মনে খুশি হয়। উদয় চোখ তুলে নাদিয়ার দিকে তাকায়। ভালো কথা বললাম, তোমার গায়ে লাগছে না? আমার ভালো আপনাকে না ভাবলেও চলবে। আমার ভালো ভাবার জন্য আমি আছি, আমার হাজবেন্ড আছে, আমার পুরো শ্বশুরবাড়ি আছে। আমার ভালো ভাবার জন্য আপনি না ভাবলেই বরং আমি বেশি খুশি হব। এখন হাঁটুন এখান থেকে। নাদিয়ার খোঁচা মারা কথা শুনে যারা রাগ বেড়ে যায়। এসেছিল কি করতে আর হচ্ছে কি? অপমান করতে এসে নিজেই অপমানিত হচ্ছে। যারা উদয়ের দিকে তাকায়। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমি তোমাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করেছি তাই। কিন্তু কি বলতো, তোমাকে বিয়ে করে সারা জীবন এভাবে তোমাকে নিয়ে হসপিটাল ডক্টরের কাছে দৌড়াতে পারতাম না আমি। যেখানে তোমার উচিত আমার খেয়াল রাখা, আমার যত্ন করা, আমাকে নিয়ে হসপিটালে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করা, সেখানে এইসব আমার করতে হতো তোমার জন্য, যা আমি কোনোদিন করতে পারবো না। তোমাকে বিয়ে করলে কোনোদিন শারীরিক মানসিক সুখ শান্তি পেতাম না। একটু থামে যারা। উদয়ের আগে ফোঁস করছে। উদয়কে আরো রাগানোর জন্য আবার বলে, এই যে দেখো না, যেখানে তোমার উচিত তোমার বউকে ডক্টরের কাছে আনা, সেখানে তোমার বউ তোমাকে নিয়ে এসেছে। আর আমাকে দেখো, আমাকে ডক্টর দেখানোর জন্য নিজের সব কাজ ফেলে আমার সাথে হসপিটালে এসেছে ইমন। জানো কেন ডক্টরের কাছে এসেছি আমরা? আমি প্রেগনেন্ট, মা হবো আমি। তোমাকে বিয়ে করলে কোনোদিন মা হতে পারতাম কিনা কে জানে, হয়তোবা সারা জীবন মা হওয়ার স্বাদ থেকে দূরেই থাকতে হতো। খোঁচা দিয়ে বলে শেষের কথাগুলো। তার মধ্যে আবার উদয়ের নিয়ে বিভিন্ন বাজে কথা বলেছে। ভয়ঙ্কর রকমের রাগ ওঠে উদয়ের। প্রহর ধমক দিয়ে বলে, এই মেয়ে এখান থেকে যেতে বলছি না, কানে কথা যায় না নাকি? স্পেশাল ভাবে শোনাতে হবে নাকি? তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমাকে তো বলছি না কিছু। তা বউকে এতদিনে একটা চুমু খেতে পেরেছো নাকি সেটারও মরদ হয়নি? চুমু খেতে হলেও তো বউয়ের কাছে যেতে হবে, সেই মরদও তো তোমার নেই। চুমু খেতে হলে বউকেই তোমার কাছে আসতে হবে। এত সময় পর আবার মুখ খোলে উদয়। দাঁতে দাঁত চেপে বলে, আমার মরদ আছে কি নেই সেটা জানতে হলে এক রাত আমার বাড়িতে গিয়ে আমার সাথে কাটিয়ে আসবেন, তাহলেই জানতে পারবেন আমার মরদ কতটুকু। আর আপনার মতো পচা নষ্ট নর্দমাকে ছোঁয়া তো দূরের কথা, তাকাতেও রুচিতে বাঁধবে আমার। এই লোকটা কিভাবে যে এতগুলো দিন ধরে আপনার মতো নষ্ট পচা দুর্গন্ধযুক্ত নর্দমার সাথে রাত কাটাই। উদয়, ওহ, নষ্ট মুখে আমার নাম নিয়ে আমার নামটা অপবিত্র করবেন না। এই লোক আপনার নষ্ট ডাস্টবিনটাকে এখান থেকে নিয়ে যান তো। তোমার সামনে উদয় আমাকে এসব বলছে, তুমি কিছু বলছো না কেন ইমন? ইমন রেগে তেড়ে আসে উদয়ের দিকে। তোর এত বড় সাহস, তুই আমার বেবিকে এসব বলিস? উদয় নিজের বাম পাটা তুলে ইমনের মেইন সুইচের দিকে কিক মারে। সাথে সাথে ইমন চিৎকার করে নিচে বসে পড়ে। গেছে বোধহয় গোলে। ইমনের অবস্থা থেকে আবার তেড়ে আসে যারা। উদয়ের কলার চেপে ধরবে, তাই আগে উদয় নিজের ডান হাত তুলে সজোরে চড় বসায় যারার গালে। এক চড় খেয়ে যারা গিয়ে পড়ে ইমনের উপরে। রাগে সাপের মতো ফোঁস করছে উদয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কি করে ফেলেছে নিজেও জানে না। প্রহর হা করে ভাইয়ের ডান হাতের দিকে তাকিয়ে আছে। যেই হাত তুলতেই হিমশিম খেতে হয়, সেই হাত দিয়েই এত জোরে চড় মারলো। এত মিরাক্কেল ঘটে গেল। নাদিয়া তাকিয়ে আছে যারা আর ইমনের দিকে। যারার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এসেছে। আহারে কত জোরে চড় মেরেছে। নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়।
উদয়ের অবস্থা এমন যে এখন যদি উঠতে পারতো তাহলে দুজনের কি অবস্থা করতো নিজেও জানে না। হাঁটতে চলতে পারি না, তাই তোদের দুজনের এই অবস্থা। যদি হাঁটতে চলতে পারতাম তাহলে তোদের দুজনের কি অবস্থা হতো কল্পনাও করতে পারবি না। ইতিমধ্যে আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ইমনের চিৎকার শুনে নার্স, ডক্টর, ওয়ার্ড বয়ও চলে এসেছে। তারা ভেবেছে হয়তো কোনো সিরিয়াস রোগী এসেছে। এক চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে গেছে ইমন। ওর উপরে এখনো পড়ে আছে যারা। আশেপাশে সকলের দিকে তাকায় যারা। সোজা হয়ে বসে নেকা কান্না করে বলে, আপনারা দেখলেন তো এই লোকটা আমার হাজবেন্ডকে কিভাবে মারলো। আমি একজন প্রেগনেন্ট মেয়ে, আমি প্রতিবাদ করতে গিয়েছি বলে আমাকেও চড় মেরে ফেলে দিল। বলেই কান্না শুরু করে যারা। যারার কথা শুনে অনেকেই তেড়ে আসে উদয়ের দিকে। নাদিয়া উদয়ের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, হাত উঁচু করে বলে, দাঁড়ান আপনারা। একজনের কথা শুনলে তো হবে না, আমাদেরও কথা শুনতে হবে। কি বলবেন আপনারা? ওই লোকটা একটা প্রেগনেন্ট মেয়ের গায়ে কিভাবে হাত তুললো, কেন হাত তুলেছে সেটা তো জানতে হবে নিশ্চয়ই। হসপিটালের ডক্টর, নার্স, চটবাই সহ আরো অনেকে উদয় প্রহরকে খুব ভালো করে চেনে। একজন মধ্যবয়স্ক ডক্টর উদয়কে সেভাবে চেনে না, কয়েকবার শুধু দেখেছে হসপিটালে। সে বলে, এটা হসপিটাল, মারামারি চিৎকার চেঁচামেচি করার জায়গা না। এসব করতে হলে বাইরে গিয়ে করুন, শুধু শুধু হসপিটালের পরিবেশ নষ্ট করবেন না। এখানে অনেক অসুস্থ মানুষ আছে, বাইরে গিয়ে ঝামেলা করুন আপনারা। একজন ডাক্তার ভিড় ঠেলে এগিয়ে আসে উদয়ের কাছে। উদয় নাদিয়ার সামনে দাঁড়িয়ে বলে, এসব কি মিস্টার চৌধুরী, আপনি এত বড় মাপের একজন মানুষে এসব করছেন? উদয় কিছু বলে না। পাশ থেকে প্রহর বলে, প্রথমে আমরা কিছু বলিও নি করিও নি, ওরাই এসে আমাদের সাথে ঝামেলা করছিল। বারবার চলে যেতে বললেও যায়নি, উল্টো ব্রোকে আজে বাজে কথা বলছিল। আর ওই দুজনই তো ব্রোকে মারার জন্য আগে তেড় এসেছিল, তাই ব্রো মেরেছে। যারা চেঁচিয়ে ওঠে বলে, সব মিথ্যা কথা, ওরাই আমাদেরকে ডেকে এনে অপমান করছে, আবার মেরেছেও। পাশ থেকে একটা ছেলে বেরিয়ে আসে, যে কিনা প্রথম থেকে ওদের সব কথা শুনছে। ছেলেটা তার বৃদ্ধ বাবাকে ডক্টরের কাছে নিয়ে এসেছিল। নাদিয়ার থেকে দুটো চেয়ার পরেই বসেছিল ছেলেটা, তাই ওদের সব কথাই শুনেছি স্পষ্টভাবে। ছেলেটা ভিড়ের মাঝে দাঁড়িয়ে সব বলে দেয়, যারা প্রথম থেকে ওদের তিনজনকে কি কি বলেছে। সব শেষে বলে, ওদের মতো মেয়েদের কারণে ওনার মতো ভদ্র সভ্য ছেলেরা বিপদে পড়ে। ভালো মেয়েদের বদনাম হয় ওদের মতো মেয়েদের কারণেই। নিজে যেচে এসে ওনাদের অপমান করছিল, এখন আবার গলা বড় করে বলছে ডেকে এনে অপমান করেছে। ফালতু মহিলা, এদের নামে তো হ্যারাসমেন্টের কেস দেওয়া উচিত। সবাই যেভাবে এসেছিল যারা রিমনের হয়ে প্রতিবাদ করার জন্য, সেভাবেই সিসি করে ফিরে যায়। আবার প্রহর ছেলেটাকে জড়িয়ে ধরে বলে, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো ভাই বুঝতে পারছি না। আপনি না থাকলে আজ বড় কোনো বিপদে পড়তে হতো। ধন্যবাদ দিতে হবে না ভাইয়া, এদের মতো মেয়েদের কারণে আমার আপনাদের মতো মানুষদের বারবার বিপদে পড়তে হয়। আমিও এরকম সিচুয়েশনে পড়েছিলাম, তাই আমি জানি এরকম কিছু হলে কেমন বিপদে পড়তে হয়। এসব মহিলার থেকে এরপর থেকে সাবধানে থাকবেন। উদয় নিজেও ছেলেটাকে ধন্যবাদ জানায়। ছেলেটা চলে যায়। প্রহর ভাইয়ের কাছে এগিয়ে এসে ডান হাত তুলে দেখতে শুরু করে। নিচে তখন অজ্ঞান হয়ে পড়ে আছে ইমন। কেউ ধরেও নি ওদের আর। যারা উদয়ের দিকে তাকিয়ে বলে, তোমার জন্য যদি আমার বেবির কিছু হয় তাহলে তোমাকে জেলের ভাত খাওয়াবো আমি। উদয় গা ছাড়া ভাব নিয়ে বলে, হলেই কি, এসেছিলি তো বোধহয় অ্যাবর্শন করাতে। বিয়ের আগেই তো 3-4 বার অ্যাবর্শন করিয়েছিলি, তোদেরকেই তো জেলের ভাত খাওয়ানো উচিত। উদয়ের মুখ থেকে এমন কথা শুনে যারার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। উদয় জানতে পারলো কিভাবে এই কথা। উদয় মুস্কি হেসে বলে, ভাবছিস তো কিভাবে জানলাম আমি? আমার সাথে রিলেশন থাকার পরও আরেক ছেলের সাথে রাত কাটিয়েছিস, আবার কয়েকবার অ্যাবর্শনও করেছিস, সবই জানা আছে আমার। এখন চোখের সামনে থেকে দূর হ, তোদের দেখলেও বমি আসছে আমার। প্রহর দুটোকে বাইরে ফেলে দিয়ে আসার ব্যবস্থা কর, দুর্গন্ধে আমার গা গোলাচ্ছে। প্রথমের কথাগুলো আস্তে আস্তে বললেও পরের কথাগুলো জোরে জোরে বলে। প্রহর ওয়ার্ড বাইকে ডেকে নিয়ে আসে ইমনের জ্ঞান ফেরানোর জন্য আর চিকিৎসা করানোর জন্য। মানুষ যেমনই হোক তার চিকিৎসা করাতে হবে। ট্রেচারে তুলে ইমনকে নিয়ে চলে যায়। বেচারা এখনো সুস্থ আছে কিনা কে জানে, এমন লাথি দিয়েছে যে অজ্ঞান হয়ে গেছে। প্রহর আবার এসে ভাইয়ের পাশে বসে, ডান হাতটা ধরে উল্টে পাল্টে দেখে বলে, ব্রো তুমি এই হাত দিয়ে কিভাবে অত জোরে চড় মারলে? ওদের খেয়ালই নেই যে ও ডান হাত দিয়ে যারাকে চড় মেরেছে। নিজের ডান হাতের দিকে অবাক হয়ে তাকায়। নাদিয়া প্রহরের কথা শুনে উদয়ের ডান হাতের দিকে তাকায়। উদয় ডান হাত এদিক সেদিক নড়াচড়া করার চেষ্টা করে, সফলও হয়। আগের থেকে বেশ মুভমেন্ট করছে হাতটা, আঙ্গুলগুলো নড়ছে একটু একটু। অবাক হয়ে একবার প্রহর তো আরেকবার নাদিয়ার মুখের দিকে তাকায় উদয়। প্রহরের চোখ দুটো খুশিতে জলজল করে ওঠে। ব্রো তোমার হাতের আঙ্গুল নড়ছে, তাই তো দেখছি। ওই ফালতু নষ্ট মহিলার জন্য হাত এমন হয়ে গিয়েছিল, আজকে আবার ওকেই চড় মেরে কিছুটা ঠিক হয়েছে। আরেকটা চড় মারলে বোধহয় পুরোপুরি ঠিক হয়ে যেত রে। ওকে ধরে নিয়ে আয়, আরেকটা চড় মারি। প্রহর হেসে ওঠে, সিরিয়াসলি তুমি ওকে ছোবে আবার? ওয়াক্থু, জীবনেও না। রাগের মাথায় তখনই মেরেছি বলে এখন আর ছোবো নাকি? কথাটা তো এমনি এমনি বলেছি। সারা জীবন হাত এমন হয়ে থাকলে ওই নর্দমায় হাত ছোয়াবো না। পরের কথাগুলো গম্ভীর গলায় বলে। তারপর নাদিয়ার দিকে তাকিয়ে নাদিয়ার হাত ধরে বলে, আমি বাড়ি যাব। প্রহর বলে, রিপোর্ট তো এখনো আসেনি, আর এখনই বাড়ি যাবে কেন? তুই নিয়ে আয় রিপোর্ট, মাথা গরম হয়ে গেছে আমার। তোমার হাতের আঙুল মুভ করছে, চলো আরেকবার ডক্টর দেখিয়ে আসি। দরকার নেই, আমি বাড়ি ফিরবো এটাই ফাইনাল। চাবি দে কারের। তোমাদের বাড়িকে নিয়ে যাবে? ড্রাইভার তো আসেনি, আমি ড্রাইভ করতে পারবো। পাগল হয়েছো? আমি রেখে আসছি। প্রয়োজন নেই, আমি পারবো। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হলে হবে। এখন তুমি একা না, ভাবি আছে তোমার সাথে। আছে
তো কি হয়েছে, নিজেও মরবে সাথে ওনাকেও মারবে নাকি? আমি রেখে আসছি তোমাদের, চলো। কোনো প্রয়োজন নেই, আমি মরলে নাদিয়া বেঁচে থেকে কি করবে? আমি মরলে ওরও মরে যাওয়া উচিত। কি সব কথা বলছো উল্টোপাল্টা? মাথা খারাপ হয়েছে নাকি তোমার? মাথা খারাপ হতে যাবে কেন? একদম ঠিক আছে আমার মাথা। আমি ছাড়া কেউ আছে নাকি ওর? আমি ছাড়া কেউ আছে তোমার? আমি ছাড়া যাওয়ার কোনো জায়গা আছে তোমার? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। উদয় ছাড়া নাদিয়ার কেউ নেই এই দুনিয়ায়। দেখলি তো, আমি ছাড়া কেউ নেই ওর। আমি মরলে ও বেঁচে থেকে করবেটা কি? মরলে আমার সাথেই মরবে, বাঁচলে আমার সাথেই বাঁচবে। এখন চাবি দে। অ্যাক্সিডেন্ট হলেই যে মরবে কে বলেছে তোমাকে? তোমার মতো হয়েও তো থেকে যেতে পারে। জেদ না করে চলো, আমি রেখে আসছি। আগামীকাল না হয় আসবো আবার। উদয় আর কিছু বলে না। প্রহর ভুল কিছু বলেনি। কারে উঠে বসে উদয়ের নাদিয়া, ড্রাইভিং সিটে বসে প্রহর। রাগে এখনো গজগজ করছে উদয়ের শরীর, মেজাজটাই খারাপ করে দিল। নাদিয়ার দিকে রেগে তাকায় উদয়। নাদিয়ার শুকনো ঢোক গেলে ওর দিকে এভাবে রেগে তাকাচ্ছে কেন? কি ভুল করলো আবার? উদয় বাম হাত দিয়ে নাদিয়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে। দাঁতে দাঁত চেপে বলে, 10 হাত দূরত্ব রেখে বসতে হবে কেন? করোনা মহামারী চলছে, ডিস্টেন্স বজায় রাখছো? প্রহর ভাইয়ের কথা শুনে পেছনের দিকে তাকায়। নাদিয়ার মুখটা ছোট হয়ে গেছে। বেচারির সাথে শুধু শুধু রাগ দেখাচ্ছে। নিজেই দূরত্ব বজায় রাখতে বলে, এখন নিজেই আবার রাগ দেখাচ্ছে। অদ্ভুত মানুষ। চলবে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।